আজ বিকেলে আমার শাশুড়ি মা তার ছোট মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফিরলেন মুখ কালো করে। আমি বেশ অবাক হলাম। এর পূর্বে আম্মা তার বড় মেয়ের শ্বশুর বাড়ি থেকে হাসি মুখে ফিরে এসে গর্বিতভাবে গল্প করতেন। আমার শিলার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো, আমাকে অনেক যত্ন করে, সম্মান করে, আর করবেই না বা কেন। আমার দুই মেয়েকে লেখাপড়ার পাশাপাশি কাজকর্মেরও পটু করেছি। অন্য মেয়েদের মতো কোনো কাজ না শিখিয়ে মেয়ে বিয়ে দিইনি। আমার স্বামীরা তিন ভাই বোন। শিলা আপা বড়, তারপর শাকিল, সবার ছোট শ্রাবণী। 4 মাস শ্রাবণীর বিয়ে হয়েছে। এর শ্বশুরবাড়ির অবস্থা আমাদের তুলনায় অনেক ভালো। আমার শ্বশুরাব্বা 2 বছর পূর্বে মারা গেছেন। আমি অবশ্যই ওনাকে দেখিনি। শ্রাবণীর শ্বশুরবাড়ি আর আমাদের বাড়ির দূরত্ব 5 মাইল। শ্রাবণীর বিয়ের পর আম্মা একবার ওর শ্বশুরবাড়ি গিয়েছিলেন। আজ সকালে গেলেন একদিন থাকবেন বলে, কিন্তু এমন কি হলো যে আম্মা চলে এসেছেন? ভয়ে ভয়ে আম্মার ঘরে ঢুকে দেখি আম্মা থমথম মুখে বসে আছেন, চোখ ছলছল। আস্তে করে জিজ্ঞেস করলাম, আম্মা কি হয়েছে? আমাকে কি বলা যায়? আপনি মুখ কালো করে থাকলে আমার খুব খারাপ লাগে। আমার সহানুভূতি সম্পূর্ণ কথায় আম্মাও ঝরঝর করে কেঁদে দিয়ে বললেন, আজকে শ্রাবণীর শাশুড়ি আমাকে অপমান করেছে। আমি যাওয়াতে একটু খুশি হয়নি, বরং বিরক্ত হয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি ঈদের উপহার হিসেবে যে শাড়ি পাঞ্জাবি পাঠিয়েছেন তা খুব নিম্নমানের। এত কম দামে জামা কাপড় আমরা পরি না। কথাটা শুনে লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। বৌমা তারপর শ্রাবণীর সম্পর্কে অনেক নালিশ করলো। শ্রাবণী নাকি কোনো কাজকর্ম পারে না, সঠিকভাবে অতিথি আপ্যায়ন করতে পারে না, আরও অনেক নালিশ। আমি যে তাদের বাড়ির মেহমান, আমার জন্য তেমন কোনো আয়োজন করেনি। ওদের রাতের বিয়ের দাওয়াত আছে, তাই দুপুরে ভালো রান্না হয়নি। উপস্থিতি যা রান্না হয়েছে তাই খেয়েছি, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার কষ্ট হচ্ছে, একবার আমাকে থাকার কথা বলল না, আর শ্রাবণীর নামে এত এত বদনাম করলো। মেয়ের শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে মেয়ের নামে নালিশ শোনা যে কতটা কষ্টের। ফেরার সময় শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। আফসোস করে বলল, আমার মাকে সামান্য একটা ডিম ভাজা করে খাওয়াতে পারলাম না, একটা রাত থেকে যেতে বলতে পারলাম না। সেই সাহস এবং ক্ষমতা কোনোটাই আমার নেই। শ্রাবণীর অসহায় মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে গো বৌমা। বলতে বলতে আম্মা আবারও আঁচল দিয়ে চোখ চেপে ধরলেন। হঠাৎ চোখ মুছে আম্মা আমার 2 হাত জড়িয়ে ধরে কাতর গলায় বললেন, শাহনাজ, কাল সকালে আমি আর তুমি তোমার বাপের বাড়ি যাব। তোমার বাবার কাছে ক্ষমা চাইব, আর ওনাকে বিশেষ অনুরোধ করব আমাদের বাড়িতে যেন একটিবার আসেন। আমার বিয়ের 1 বছর পর আমার বাবা আমার শ্বশুর বাড়ি এসেছিলেন আমাকে দেখতে। এর আগেও 2বার এসেছিলেন, তবে থাকেননি। আমার বাপের বাড়ির অবস্থা ভালো না। বাবা 1 কেজি মিষ্টি নিয়ে আমার শ্বশুর বাড়িতে আসেন, তাই নিয়ে আম্মা আমাকে অনেক কথা শুনিয়েছেন। মাত্র 1 কেজি মিষ্টি নিয়ে বেহায়া কিভাবে মেয়ের বাড়িতে আসে? আমার পাড়ার প্রতিবেশীর বাড়িতে এত মিষ্টি দিতে হবে, এত কম মিষ্টি কিভাবে সবাইকে দেব? দুপুরের জন্য আম্মা ফ্রিজ থেকে পোনা মাছ বের করে দিয়ে বললেন, মাছটা ঝোল করে শাক সবজি আর ফ্রিজে রান্না করা ফার্মের মুরগির মাংস আছে, সেটুকু গরম করো। আমার আব্বা ফার্মের মুরগির মাংস পছন্দ করেন না, কিন্তু আমি সে কথা আম্মাকে বলতে পারলাম না। ফ্রিজে বড় রুই মাছ আছে, আমার খুব ইচ্ছা করছিল বাবার জন্য ওই মাছটা রান্না করতে, কিন্তু সাহস করে আম্মাকে বলতে পারলাম না। আমরা 2 বোন যখন স্কুলে পড়তাম, তখন বাবা একদিন রুই মাছ কিনে এনেছিলেন। আমার বাবা সামান্য চাকরি করতেন, বড় মাছ কেনার সামর্থ্য ছিল না। তিল তিল করে টাকা জমিয়ে মাছটা কিনে আনেন। খাওয়ার সময় মা মাছের মাথাটা বাবার পাতে তুলে দেন, কিন্তু আমার বাবা নিজে মাথাটা না খেয়ে আমাদের 2 বোনকে খেতে দেন। মা হাহাকার করে উঠল, এটা আপনি কি করলেন? নিজে না খেয়ে সবটুকু মাথা মেয়েদের খাওয়ালেন? বাবা হৃষ্টচিত্তে বললেন, আমার শাহানাজ আর মেহনাজের শ্বশুর বাড়ি যখন যাব, তখন এর থেকেও বড় মাছের মাথা মেয়েরা আমাকে খাওয়াবে, তাই না রে মা? আমরা 2 বোন হেসে দিয়ে মাথা কাত করে বলে উঠলাম, অবশ্যই খাওয়াবো বাবা। তখন থেকে স্বপ্ন দেখতাম বাবা যখন আমার শ্বশুর বাড়ি আসবেন, তখন রুই মাছের মাথার সাথে সাথে আর যেসব খাবার বাবার পছন্দ করেন, সব রান্না করে কাছে বসে বাবাকে বেড়ে খাওয়াবো। সত্যি, যখন বাবা আমার শ্বশুর বাড়িতে আসলেন, তখন কোনো কিছু করার স্বাধীনতা আমার নেই। আমার বাবার জন্য কোনো বাজার হলো না, অথচ শাশুড়ির বাপের বাড়ি থেকে কেউ আসলে অথবা শিলাপাড়া বেড়াতে আসলে তখন বাজার করা, রান্না খাওয়ার ধুম পড়ে যায়। দুপুরে ভাত খাওয়ার পর খবর আসলো আব্বার দূর সম্পর্কের আত্মীয় মারা গেছেন আমাদের বাড়ি থেকে অল্প দূরে। আম্মা মৃত্যু বাড়িতে চলে গেলেন।
বিকেলে বাবাকে কিছু একটা নাস্তা দিতে হবে, ভাবলাম ভাপা পিঠে তৈরি করি। গরম গরম ভাপা পিঠা তৈরি করে বাবা খুব তৃপ্তি করে খেলেন। বারবার বললেন, আমার মা তো খুব সুন্দর করে পিঠা বানানো শিখেছে। বাবার খুশি দেখে আমার আনন্দে চোখ ভিজে উঠেছে। সন্ধ্যার পর আম্মা বাড়িতে ফিরলে কয়েকটা ভাপা পিঠা আম্মার সামনে রাখলাম। আম্মা অবাক হয়ে বললেন, ভাপা পিঠা কোথায় পেলে? মাথা নিচু করে আস্তে আস্তে বললাম, আম্মা আমি বানিয়েছি। সাথে সাথে আম্মা রাগী গলায় বললেন, আমার আত্মীয় মারা গেছে আর তুমি ঘরে বসে ভাপা পিঠা বানাচ্ছ? কোনো কিছু বানাতে হলে মুরব্বীদের অনুমতি নিতে হয়। সেই শিক্ষাটাও তোমার বাবা মা দেয়নি? যার জন্য বানিয়েছো তাকে খাওয়াও। আমি এই পিঠা খাবো না। লজ্জায় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মাথা নিচু করে আম্মার ঘর থেকে বেরিয়ে আসলাম। রাতে বাবাকে দুপুরে যা রান্না ছিল তাই দিয়েই ভাত দিলাম। ফ্রিজে অনেক ডিম ছিল, মনে করছিলাম ডিমের তরকারি করব। কিন্তু পিঠা বানানো নিয়ে যে অভিজ্ঞতা হলো, তারপর আর ডিম রান্না করতে সাহস হলো না। সকালে নাস্তা করে বাবা আম্মার ঘরে গেলেন বিদায় নেওয়ার জন্য। আম্মা কর্কশ কণ্ঠে বাবাকে বললেন, মেয়েকে একটু শিক্ষা দিয়ে যান, সে তো মুরব্বি মানে না, আমার মুখে মুখে তর্ক করে, ঠিকঠাকভাবে কাজও করতে শেখেনি, রান্না ঠিক মতো করতে পারে না। বাবা আস্তে করে বললেন, কম বয়সী মেয়ে, বাড়িতে তেমন কাজ করেনি, আপনি দয়া করে একটু শিখিয়ে নেবেন। মেয়েদের ছোট থেকে কাজকর্ম শেখাতে হয় বিয়াই। আমিও তো দুই মেয়েকে মানুষ করেছি, তারাও তো সব কাজ পারে। কাজ শেখাতে গেলে আপনার মেয়ে বিরক্ত হয়, আর আপনার মেয়ে খুব মুখরা। আমি হতভম্ব হয়ে আম্মার কথা শুনছি, আর চোখে তাকিয়ে দেখি লজ্জায় অপমানে বাবার ফর্সা মুখটা লাল হয়ে গেছে। বাবা আম্মার ঘর থেকে বেরিয়ে আসার পর আমি আর কান্না আটকাতে পারলাম না। কাঁদতে কাঁদতে বললাম, বাবা বিশ্বাস করো আমি আম্মার কোনো কথার উত্তর দেই না, যা বলেন তাই শুনি। তারপরও কেন উনি এভাবে তোমার কাছে আমার নামে নালিশ করলেন বুঝতে পারছি না। বাবা তুমি কষ্ট পেও না, আমি জানি মা, আমার সন্তান কখনো মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবে না, সেই শিক্ষা দেইনি। তবে মেয়ের শ্বশুর বাড়ির মুখ থেকে মেয়ের নামে নিন্দা শুনতে বড্ড কষ্ট হয় রে মা। বাবা চোখের পানি মুছতে মুছতে আমার শ্বশুর বাড়ি থেকে বিদায় নিলেন, আর কোনো দিনও আসেননি। আম্মার কথায় চমকে উঠলাম। কি হলো শাহনাজ, কথা বলছো না কেন? কাল কিন্তু আমরা সকাল সকাল তোমাদের বাড়িতে যাব। যদি সম্ভব হয় তাহলে বিয়াইকে সাথে নিয়ে আসবো। তোমার বাবাকে যা যা খাওয়াতে ইচ্ছে করে তুমি শুধু আমাকে বলবে, আমি সব কেনার ব্যবস্থা করব। তোমার বাবার প্রতি আমি খুব অন্যায় করেছিলাম। আজ আমি বুঝতে পারছি তোমার বাবা এবং তুমি কতটা কষ্ট পেয়েছিলে। আমি তোমার বাবার হাত ধরে বলবো, শাহনাজের মতো দ্বিগুণী ভালো মেয়ে দ্বিতীয়টি হয় না। আপনারা সুশিক্ষায় দিয়ে সন্তান মানুষ করেছেন। আম্মার কথা শুনে আমার যে কি আনন্দ লাগছে। আগামীকাল বাবাকে ঠিক সাথে করে নিয়ে আসবো। কালই বড় রুই মাছ কিনে বাবাকে পাশে বসিয়ে মাছের মাথা খাওয়াবো। আমার ছোটবেলার দেখা স্বপ্ন এবার বাস্তবে রূপ নেবে। বাবা হাঁসের মাংস দিয়ে চালের গুঁড়োর রুটি খুব পছন্দ করেন। আম্মাকে বলবো হাঁস কিনে দিতে। রাতে সবাই খেতে বসেছি, হঠাৎ ফোনের শব্দ। মা ফোন করেছে। হ্যালো বলতেই অপর প্রান্তে মা কান্না জড়িত কণ্ঠে বলল, শাহানাজ তোর বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আমরা হাসপাতালে, অবস্থা খুব খারাপ। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। তখনই বাবার কাছে যেতে ইচ্ছে করছে, কিন্তু এত রাতে তো বাস পাওয়া যাবে না। শাকিল প্রাইভেট কার ভাড়া করার জন্য বেরিয়ে পড়ল। বসে বসে কেঁদে দোয়া করছি বাবা যেন সুস্থ হয়ে ওঠেন। রাত 11টা। মেহনাজ ফোন করে কাঁদতে কাঁদতে বলল, আপারে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমার হাত থেকে মোবাইলটা খসে পড়ল। আর্তনাদ করে কেঁদে উঠলাম, এটা কিছুতেই হতে পারে না, আমার স্বপ্ন এভাবে ভেঙে যেতে পারে না। আম্মা আহাজারি করে উঠলেন। বেয়াইয়ের কাছে মাপ চাওয়ার সুযোগটুকু পেলাম না। যখন আমার বাবাকে যত্ন করে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর সুযোগ ছিল না, তখন বাবাকে কাছে পেয়েছি। আর আজ যখন যত্ন করার সুযোগ পেলাম, তখন আর বাবাকে পাবো না। আমার চোখের সামনে বাবার কান্না ভেজা লজ্জিত মুখটা বারবার ভেসে উঠছে। স্বপ্ন সমাপ্ত। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।